হসপিটালের একটি বেঞ্চে বসে কেঁদে চলেছে মেঘ। তার মা ভেতরে চিকিৎসাহীন অবস্থায় পড়ে আছে। খুব কষ্ট হচ্ছে মেঘের। তার কাছে এখন এত টাকা নেই যে সে তার মায়ের অপারেশন করাবে। একদিন আগেও মেঘের জীবনের সবটা ঠিক ছিল। কি থেকে কি হয়ে গেল? মেঘ, পুরো নাম মেহজান মেঘ। এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। বিজনেসম্যান শাহজাহান খানের একমাত্র কন্যা। খুবই সুন্দর, ফুটফুটে, একটি দুষ্টু স্বভাবের মেয়ে। বাবা মা চোখের মনীষে। কালকে সকালে বাবা, মেয়ে আর মা মিলে গাড়ি চালাতে বের হয়েছিল। অনুরাধা বেগম শাহজাহান খানকে জোর করে গাড়ি চালাবার জন্য। শাহজাহান খান তার স্ত্রীকে বাধ্য হয়ে গাড়ি চালাতে দেন। তখনই মেঘের ফোন বাজে। মেঘের কলেজে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে যায়, তাই মেঘ চলে যায়। হঠাৎ কলেজে ফোন আসে, মেঘের বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে। মেঘ তৎক্ষণাৎ হসপিটালে চলে এসে দেখে তার বাবা আর নেই। মেঘ ভেঙে পড়ে, কি করবে এখন? অযোধ্যারায় বইছে মেঘের চোখের পানি। ডক্টর এসে বলে মাকে বাঁচাতে হলে অপারেশন করা লাগবে, কিন্তু তাতে 50 লাখ টাকা লাগবে। মেঘ তার বাবার পিএকে ফোন করে আরো একটা ঝটকা খায়। তার বাবার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সেল করে দেওয়া হয়েছে। তার বাবা নাকি অবৈধ ব্যবসা করতেন। তার কোম্পানি এখন অন্য কারোর হাতে। মেঘের মা ও মেঘের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা ব্যাংকে চলে গিয়েছে। শাহজাহান সাহেব তার ব্যবসায় এবার বড় আকারের ইনভেস্ট করেছে। তার জন্য ব্যাংক থেকে 20 কোটি টাকার লোন তোলে, যেটা তাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। এখন মেঘের কাছে দেওয়ার মতো 10 টাকাও নেই। তাদের বাড়িটাও নাকি আর তাদের নেই। তাদের কোম্পানির নতুন ওনারের দখলে। কি করব আমি? হে আল্লাহ, পথ দেখাও। হঠাৎ এক ভদ্রলোক মেঘের কাছে আসেন। সাদা পারফেক্ট স্যুট পরা। ম্যাম, আমার কাছে একটা প্রস্তাব আছে আপনার জন্য। যদি রাজি হন, আপনার মাকে বাঁচানোর দায়িত্ব আমাদের, মানে আমার স্যারের। এই অন্ধকারে যেন একটু আলো পেল মেঘ। মেঘ মাথা তুলে বলল, কে আপনি? আপনার গুড ইউজার বলতে পারেন। মাকে বাঁচাতে চান তো নাকি? তাহলে ছোট একটা কাজ করতে হবে ম্যাম। আমি সব করতে রাজি, শুধু আমার মাকে বাঁচান। ম্যাম, আপনাকে কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে, একটা এগ্রিমেন্টে আসতে হবে। এগ্রিমেন্ট হবে আপনি আগামী 10 বছর আমাদের স্যারের পিএ হিসেবে কাজ করতে হবে। শুধু পিএ বললে ভুল হবে, আপনাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের স্যারের সাথে থাকতে হবে। তার সমস্ত কাজের খেয়াল রাখতে হবে, এক কথায় সমস্ত। মেঘের মাথায় এখন শুধু মাকে বাঁচানোর চিন্তা। মেঘ 7-5 না ভেবে পেপারে সাইন করে দেয়। ম্যাম, এবার আপনাকে আমাদের সাথে যেতে হবে। কিন্তু আপনারা যে বললেন আমার মায়ের অপারেশনের। ম্যাম, আপনার মায়ের অপারেশন শুরু হয়ে গেছে, ওই দিকে দেখেন। মেঘ তাকিয়ে দেখে সত্যি ওর মায়ের অপারেশন শুরু হয়ে গিয়েছে। ম্যাম, কন্ট্রাক্ট অনুযায়ী এখনই এই মুহূর্ত থেকে 10 বছর পর্যন্ত। এখন আপনাকে আমাদের সাথে যেতে হবে। মেঘ অসহায়। তাকে না চাইতেও লোকটির সাথে যেতে হলো। লোকটি মেঘকে মেঘের বাড়িতে নিয়ে এসেছে। মেঘের বুঝতে বাকি রইল না, এটা ওদের নতুন কোম্পানির ওনারের কাজ। কিন্তু কে সে? ম্যাম, আসুন আমাদের সাথে। মেঘ লোকটির সাথে যেতে থাকে। মেঘকে মেঘের রুমের বাইরে দাঁড় করায় লোকটি। ম্যাম, ভেতরে যান। মেঘ ভেতরে যেতেই দেখতে পায় 6 ফুট 2 ইঞ্চি লম্বা স্যুট পরা লোক জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, পকেটে হাত দিয়ে। বেবি গার্ল, তোমার কি কোনো ধারণা আছে তুমি আমার সাথে কি ডিল করেছো? তোমাকে এই ডিলটার জন্য সবটা হারাতে হতে পারে। আমার কাছে হারানোর মতো কিছুই নাই মাকে ছাড়া। আমার মাকে বাঁচানোর জন্য আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। ইউ আর থিঙ্কিং, বাট ইউ হ্যাভ টু ডু এভরিথিং ফর মি, হোয়াট এভার ইট ইজ। আর ইউ রেডি ফর দিস? হ্যাঁ। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এই প্রথম আশফি চৌধুরীর সাথে এত সাহস নিয়ে কেউ কথা বলল। আই লাইক ইট বেবি গার্ল। আপসি পেছনে ফিরে দেখে মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিস মেঘ, এখন আমার জন্য কফি বানিয়ে আনুন, ব্ল্যাক কফি অ্যান্ড নো সুগার। মেঘ মাথা তুলে আপসিকে বলল,
বলছি কাল থেকে এখানে আসলে হবে কি? আসলে মা হসপিটালে আছেন, আমার ওনাকে দেখতে খুব ইচ্ছে করছে, যদি একটু ভেবে দেখতেন। মেঘ যদিও ছোট থেকে বড়লোক পরিবারে সেইভাবে মানুষ হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে মেঘের মধ্যে নেই কোনো অহংকার, নেই কোনো জেদ। এটা স্বাভাবিক, এটা অবশ্যই তার মায়ের শিক্ষা। জীবনে কখনো বড় ছোট বিহিত করেনি সে, কাউকে কষ্ট দেওয়ার কথা বলেনি, সবসময় সিম্পল থাকার চেষ্টা করেছে। মেঘ রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাউকে ভয় পাক আর না পাক, আল্লাহকে অনেক ভয় করে মেঘ। তার মধ্যে সবাই তাকে ধোঁকা দিলেও তার আল্লাহ কখনো তাকে ধোঁকা দিবে না। কি অদ্ভুত তাই না? এই অসাধারণ ঘরে বড় হওয়া সাধারণ মেয়েটার সাথে কত কি ঘটে গেল। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবা। আর হ্যাঁ, রাতেও এখানেই থাকবা। তোমার মায়ের অপারেশন হয়ে গেলে ওনাকে এই বাড়িতে আনা হবে, তখন দেখো। মেঘ কিছুটা অবাক হয়, কিন্তু কিছু না বলে চলে যেতে নিলে। 1 মিনিট দাঁড়াও। মেঘ থেমে পেছনে তাকায়। আসফি এক পা করে মেঘের দিকে এগোতে থাকে। মেঘ ভয়ে পিছোতে থাকে। আপসি একদমে মেঘের কাছে চলে যায়। বেবি গার্ল, আজ থেকে শাড়ি পরবা, বুঝছো? আমি যেন কখনো না দেখি শাড়ি ছাড়া তোমাকে। মেঘের অনেক কাছে এগিয়ে গিয়ে, মেঘের এতটাই কাছে, আসফি মেঘের হৃৎপিণ্ড বাড়িয়ে দিল। লোকটাকে মোটেও সুবিধার ঠেকছে না তার। কি করবে এখন? মনে মনে আল্লাহকে ডাকছে মেঘ। তারপর মনে কিছুটা সাহস নিয়ে বলল, দেখুন, আমি আপনার সমস্ত কাজ করে ডিল করেছি। আমি কি পারবো কি পারবো না সেটা ব্যক্তিগতভাবে আমার ব্যাপার। তোমার সমস্ত কিছু আজ থেকে আমার হয়ে গেছে। তুমি কি পড়বে কি পড়বে না সেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করছে। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে আমি আজ এই মুহূর্ত থেকে ঠিক যা যা যখন বলবো তাই তাই তখন করতে হবে। কোনো বাহানা যেন না হয়। এখন 10 মিনিটের মধ্যে নিজের কাপড় চেঞ্জ করে কফি নিয়ে এসো, যাও। মেঘ ভয় পেয়ে গেল। শাড়ি কই পাবো? এখানে আছে তোমার আলমারিতে, নিয়ে নাও। মেঘ চুপচাপ শাড়ি নিয়ে নেয়। 5 মিনিট বাথরুমে গিয়ে শাড়ি পরে বাকি 5 মিনিটে কফি নিয়ে এসো। মেঘ শাড়িটা পরে নেয়। মা তাকে সব কিছু শিখিয়েছে, রান্নাটাও মা শিখিয়েছে। মেঘ শাড়ি পরে বের হয়ে কিচেনে চলে যায়। আসফির পরিচয়টা নিবেন না? আসফি চৌধুরী, দা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র ওনার। বয়স মাত্র 25 বছর। খুব কম বয়সে অনেকটা এগিয়ে গিয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। মেঘের সাথে এসব করার কারণটা একটু একটু করে জানতে পারবেন। 5 মিনিট শেষ হতে মাত্র 20 সেকেন্ড বাকি। মেঘ জলদি করে কফিটা নিয়ে রুমে আসতে আসতে 20 সেকেন্ড লেট করে ফেলে। মেঘ কফিটা আসফিকে দিতেই আসফি কফিটা মেঘের হাতে ঢেলে দেয়। মেঘ আহ করে চিৎকার দিয়ে ওঠে। টাইম ইজ নট ওয়েটিং ফর এনিওয়ান, ইউ ডোন্ট নো দিস কমন প্রভাব। বেবি গার্ল, এখন তুমি 5 মিনিটে 5 কাপ কফি করে আনবা। মেঘ নিঃশব্দে কেঁদে চলেছে। এমন বাজে ব্যবহার সে প্রথম পেল। অপ্রিয় হলো সত্যি, এটাই যে আজ তার জীবনে এসব ঘটেছে। তোমার 5 মিনিট থেকে 1 মিনিট বাইর হলো কিন্তু। মেঘ কথাটা শোনা মাত্র দৌড়ে কিচেনে চলে যায়। হাতটা জ্বলছে, তাও কফি বানিয়ে নেয় 5 কাপ, তারপর আসফিকে দেয়। গুড। এরপর থেকে এই ছোট মোটো আঘাতের অভ্যাস করে নাও। সামনে আরও অনেক কিছু বাকি। এখন তুমি পাশের রুমে চলে যাও, টেক সাম রেস্ট। একটু পরে তোমার রুমের ঘন্টা বাজতে চলে আসবে। আমার আম্মু। তোমার আম্মুকে কাল সকালে এখানে আনা হবে, ততক্ষণ অপেক্ষা করো। নাও গো। মেঘ চলে আসে, রুমে এসে হাঁটু ভাঁজ করে কাঁদছে। জীবনটা কেমন ছিল, হঠাৎ কেমন হয়ে গেল। বাবা কই? যেই তুমি মা আমাকে একটু বকুনি দিলে আমাকে নিয়ে চলে আসতে ঘুরতে, কখনো আমার আঘাত দেখতে পারোনি। মা আমাকে রান্না শেখাতে গেলে রোজ বলতে, আমার মেয়ে কি রান্নার জন্য নাকি? কেন ফুলের মতো করে মানুষ করেছিলে আমাকে? করেছিলে যখন, তখন ছেড়ে গেলে কেন? এই আসিফ চৌধুরীর সাথে কি সম্পর্ক? কেন আমাকে কষ্ট দিচ্ছে? কে এই লোকটা? আল্লাহ আমাকে নিয়ে যাও। ওদিকে আসফি। খুব কষ্ট হচ্ছে তাই না মেঘ? তোমার চোখের পানি আমার সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে। কিন্তু তোমাকে কষ্ট পেতে হবে এর থেকে 100 গুণ বেশি। কেবল তো শুরু, তোমাকে এখনো অনেক সইতে হবে। মেঘ কাঁদছে এমন সময়
মেঘ কান্না করে যাচ্ছে এমন সময় জোহরের আজান দেয়। মেঘের কানে আওয়াজের ধ্বনি আসতেই সে উঠে পড়ে। তারপর রুমটাকে মাথা তুলে দেখে সবকিছু চেঞ্জ। রুমটা তার অপরিচিত নয়, এটা তার বাবা মায়ের রুম। খাটের সামনে বড় একটা ছবি ছিল, মেঘ আর তার বাবা মায়ের। মেঘের রুমেও ছিল, কিন্তু তার রুমটা সে খেয়াল করেনি, কারণ সেখানে এখন অন্য কারোর রাজত্ব। রুমে তার বাবা মায়ের কিছুই নেই, দরকারি আসবাবপত্রও চেঞ্জ করা হয়েছে। এখন সবটাই স্মৃতি। এসব ভাবতে ভাবতে আলমারি খোলে মেঘ, কারণ নামাজ আদায় করার সরঞ্জাম তার মা আলমারিতে সুন্দর করে তুলে রাখতো। আলমারি খুলতেই সবকিছু সরানো হয়েছে, শুধু নামাজের জায়নামাজ আর নেকাবগুলোই আছে। মেঘ অজু করে নামাজ পড়ে নেয়। দোয়াতে সে আল্লাহর কাছে অনেক কাঁদে। তার এই অভিযোগ শোনার মতো তার আল্লাহ ছাড়া আর কেউ নেই। মুনাজাত শেষ হতেই দরজায় কেউ নক করে। ম্যাম, স্যার যেতে বলেছে। আসছি। বলে মেঘ ভয়ে ভয়ে আপসির রুমে যায়। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার না কি করে লোকটা তার সাথে। হাতটা তো সেভাবেই আছে, জ্বালা তো কমে নাই, উল্টো ফোকসে পড়ে গিয়েছে দুই হাতেই। মেঘ রুমে আসতে মেঘলা, বেবি গার্ল নামাজ পড়ে বুঝি? মাথা নিচু করে হ্যাঁ সূচক ভাবে মাথা নাড়ালো। লোকটা কি অন্তর্যামী? এসব জানলো কি করে? আমাদের বাসায় তো বাবা কখনো সিসি ক্যামেরা সেট করেনি। ভালো, খুবই ভালো। এবার তোমাকে 30 মিনিট সময় দিলাম রান্না করতে। এর মধ্যে তুমি মাংস দিয়ে 5টা আইটেম তৈরি করবে। কি কি সেটা আমি কিন্তু জানি না, তবে পাঁচ রান্না রকম যেন কি কি ভালো হয়। লাগবে? মেঘ মাথা তুলে তাকালো। হাতের এই অবস্থা নিয়ে আমি 30 মিনিটে মাংসের 5 রকম রান্না কি করে করব? সেটা তো আমার দেখার দরকার নয়। তোমার 30 মিনিটের থেকে 1 মিনিট চলে গেছে অলরেডি। আর হ্যাঁ, তোমাকে কেউ সাহায্য করতে পারবে না, নাও গো। মেঘের কিছু বলার সাহস নেই। ঘৃণা হচ্ছে লোকটাকে দেখে। চুপচাপ কিচেনের দিকে হাঁটতে থাকে সে। আল্লাহ, আমি এক কোন দোজকে আসলাম? এই লোকটা আমাকে মেরে ফেলবে, নাইলে কবে আমি মরে যাব। কি করলে এটা তুমি আমার জীবনের সাথে? মেঘ রান্নাঘরে যেতে দেখে সবকিছু সামনে আছে, কিন্তু 5 রকম কি কি রাখবে? কথায় আছে না, বিপদে বুদ্ধি লোপ পায়। সেটা হয়েছে মেঘের সাথে। মেঘ সিম্পল মাংস রান্না করতেই 30 মিনিট শেষ। হাতটা জ্বলাতে বেশি সময় লেগেছে তার। রান্নার তেল মশলাতে এখন তার মনে হচ্ছে হাত দুটো শরীর থেকে বিতাড়িত করতে। এবার কি করি? বুদ্ধি। মেঘ একই রান্না 5টা বাটিতে দিল, কিন্তু টেবিলে সাজিয়ে দিল। আপসি এতক্ষণ টেবিলে এসে গিয়েছে। এগুলো টেস্ট কি আলাদা আলাদা হবে? হ্যাঁ। তোতলাচ্ছ কেন? কই না। ওকে, খেয়ে বুঝতে পারবো। মিথ্যা বলে শাস্তি পাবা, মাথায় রেখো। হে আল্লাহ, আমাকে বাঁচাও প্লিজ। এই অমানুষটা আমাকে মেরে ফেলবে। সব খাবারগুলোর একই স্বাদ। মিস মেঘ, কি ভেবেছো তুই চালাকি করবা আর আমি ধরতে পারবো না? তুমি কি করো না করো, আমি সবটার প্রতি খেয়াল রাখি। মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। কি করার আছে তার? সবই হাতের বাইরে। চলো আমার সাথে। কোথায়? প্রশ্ন পছন্দ করি না। আসফি মেঘকে টানতে টানতে একটা রুমের বাথরুমে নিয়ে এলো। সেখানে থাকবে তুমি, এখানে থাকবে তুমি। ভয় নেই, একা রাখবো না, তোমার সাথে অনেকে থাকবে। একটা বক্স, তার ভিতরে সমস্ত কালো বড় বড় মাকড়সা। প্রতি মানুষের কিছু না কিছুর প্রতি ভয় থাকে মেঘের মাকড়সার ওপরে ছোট থেকে। মেঘের বাবা বাসায় কখনো মাকড়সার একটা অংশও থাকতে দেয়নি, কারণ তার মেয়ে ভয় পায়। প্লিজ আমাকে এর মধ্যে রেখে যাবেন না। আপনি যা বলবেন আমি সব করব। প্লিজ, আমি মরে যাব। এটা আমাকে ফাঁকি দেবার আগে ভাবা উচিত ছিল। মেঘকে আর কিছু বলতে না দিয়ে রুম ভরা মাকড়সার সাথে মেঘকে বন্ধ করে দেয় আসফি, আর নিজে বাইরে দাঁড়িয়ে আসে। ভেতর থেকে মেঘের চিৎকারের শব্দ পাচ্ছে। প্লিজ বের করুন আমাকে এখান থেকে, আমি সরি, আর এমন ভুল হবে না। এভাবে চিল্লাতে চিল্লাতে একটা সময় মেঘ চুপ হয়ে যায়। আসফি ভেতরে যেয়ে দেখে মেঘ সেন্স হারিয়ে পড়ে আসে। মেঘকে কোলে তুলে নেয় আসফি, সোজা রুমে নিয়ে আসে। তারপর কাউকে ফোন করে।
হ্যালো, কই তুই? এখনই বাসায় আয়, মেঘদের বাসায়, জলদি। ফোনটা কেটে দেওয়ার 10 মিনিটের মধ্যে একটা মেয়ে বাসায় আসে। মেয়েটা অ্যাপ্রন পরে আসে। সিম্পল দেখে বোঝা যাচ্ছে মেয়েটা মেডিকেলের স্টুডেন্ট বা সদ্য বার হওয়া ডক্টর। ভাইয়া কি হয়েছে? এত ইমার্জেন্সি ডাকলি কেন? মেয়েটি আপসির ছোট বোন আরাবি। দেখ তোর কি হলো। ভাইয়া ম্যাগ কই? কথা বাড়াস না, তোকে যা বলছি তাই কর। আরাবি মেঘকে দেখে বলল, ভাইয়া ওর সাথে কি করেছিস? সত্যি বলতো। আটকে রেখেছিলাম। তাহলে হাত পোড়ালো কে? আমি। ভাইয়া অতিরিক্ত চিন্তা ভয় ওকে গ্রাস করেছে, অনেক ভয়ে চেঞ্জ হারেছে। ওকে রেস্ট দিতে হবে, ঘুমও হয়নি মেবি। ঠিক আছে, তুই ওষুধ দিয়ে যা। ভাইয়া একটা কথা বলি। বল। তুই কি আমার আসফি ভাইয়া? আমি এই আসফি ভাইয়াকে চিনি না যে তুই কিনা ম্যাগের একটু কষ্ট হলে সহ্য করতে পারতো না। ম্যাগের একটু কষ্ট হলে নিজেকে 10 গুণ বেশি কষ্ট দিত। সে তার ম্যাগকে কত কষ্ট দিল। ভাইয়া মা বাবা চলে যাবার পর থেকে তুই এমন হয়ে গেছিস। প্লিজ ভাইয়া ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ম্যাগ এখনো বাচ্চা মেয়ে, মাত্র ক্লাস 11, এখনো অনেক শেখার আছে। রাগ জেদের বসে এমন কিছু করিস না যাতে পরে পস্তাতে হয়। আরাবি ওর সেন্স ফিরে তোকে দেখলে সমস্যা, যা তুই এখন। যাচ্ছি, কথাগুলো ভেবে দেখিস। আরাবি চলে যায়। আসফি এখনো বসে আছে মেঘের পাশে। অন্যরকম সুন্দর লাগছে তাকে। একটা দুটো চুল মুখের ওপর পড়েছে, চোখ দুটো বন্ধ। শাড়িতে তার মেঘকে বেশ মানায়। হালকা আকাশি কালারের শাড়ির আঁচলটা মাটিতে পড়েছে। মায়া কাজ করছে, কিন্তু ক্ষণিকের মায়া। মুহূর্তেই তার মনে পড়ে যায় পেছনের সব কথা, যেটা আসফিকে রাগিয়ে দেয়। না মেঘ না, তোমাকে সইতে হবে। আমার কষ্টের 100 গুণ বেশি কষ্ট পেতে হবে। সন্ধ্যা নেমে এসেছে। মেঘ একটু একটু করে চোখ খুলে আসফিকে দেখতে পায়। পাশে কোনো একটা কাজ করছে ল্যাপটপে। মেঘ উঠে দেখে হাতে ওষুধ দেওয়া, জ্বালাটা কমেছে। কি অদ্ভুত, নিজেই তো কষ্ট দিল আমাকে, নিজেই ওষুধ দিচ্ছে। চাই কি লোকটা? হে আল্লাহ, তুমি একমাত্র আশা। মেঘকে উঠতে দেখে আসফি। মেঘ উঠে বসতে গেলে আসফি ল্যাপটপ অফ করে মেঘের পাশে বসলো। মেঘের খুব ভয় হচ্ছে দুপুরের কথা মনে পড়লে। সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে তার। মেঘ ভেবেছিল আসফি হয়তো আবার কিছু করবে, কিন্তু মেঘকে অবাক করে দিয়ে আসফি মেঘের 2 গালে 2 হাত দেয়। ভয় পেয়েছো অনেক? আসফি মেঘের চুপ থাকা দেখে একটু ঝুঁকে মেঘের ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেয়। মেঘ রীতিমতো 440 ভোল্টের শক খেয়েছে। প্রথমত মেঘের এত কাছে কোনো ছেলে আসেনি। দ্বিতীয়ত এটা সেই আপসি যে কিনা একটু আগে মেঘের ওপর এত টর্চার করলো। মেঘ আসফিকে জোরে ধাক্কা দেয়। দেখুন মিস্টার চৌধুরী, একটা কথা কান খুলে শুনে রাখুন। আপনার সাথে আমার ডিলটা ছিল আপনার যাবতীয় কাজ করে দেবার। আপনার এসব কাজের জন্য পতিতালয় ঘুরে আসবেন। আসফি মেঘের কথা শুনে নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। তুই কি ভেবেছিস আমি তোকে অবৈধভাবে ধরেছি? তোকে আমি বৈধভাবে ধরেছি। ওই পেপারগুলোর মধ্যে আমাদের বিয়ে রেজিস্ট্রি পেপারও ছিল। মেঘ, তুই আমার বউ, বিয়ে করা বউ। এতটা জোরে গালটা ধরেছে দমটা যায় যায় অবস্থা মেঘের। সারাবার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মেঘ, কিন্তু আপসিকে এক বিন্দুও নড়াতে পারছে না। আসফি মেঘকে জোরে এমন একটা ধাক্কা দেয়, মেঘ সোজা গিয়ে ফ্লোরে পড়ে আর পাশে থাকা কাঁচের টেবিলের কোনায় লেগে মাথাটা অনেক কেটে যায়। মেঘ মাথায় হাত দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মানি না বিয়ে। আমাকে না জানিয়ে বিয়ে করেছেন আপনি। কোনো মত ছিল না আমার। আমি মরে যাব, তবু আপনাকে বিয়ে করব না। মানুষরূপী অমানুষ আপনি। তোর মানা না মানে কিচ্ছু আসে যায় না। তোর ইচ্ছের দাম দেওয়া অনেক বছর আগে ছেড়ে দিচ্ছি। বলছিস না মরে যাবি? তুই নিজে আত্মহত্যার চেষ্টা করলে তোর মাকে আমি সেই দিনই মেরে ফেলবো। মেঘ আসফির কথায় কি বলবে? ওর মা ওর শেষ সম্বল।
যার জন্য নিজের জীবনের এত বড় কোরবানি করলো। না না, আম্মুর জন্য বাঁচতে হবে। আসফি মেঘকে তোলে। অনেক কষ্ট দিয়েছিস মেঘ, প্রতি রাতের জন্য মরেছি একবার করে, এত সহজে তোকে মরতে দিব না। কি বলছেন আপনি? কিসের মৃত্যু? আমি তো আপনাকে চিনিও না। আপনি কেন এমন করছেন? কি করেছি আমি? দয়া করুন, আমাকে রেহাই দিন। একটা দিনে আপনি আমাকে আদমরা করে ছেড়েছেন। 10 বছর এই যন্ত্রণা সইতে পারবো না। আসফির কলার ধরে কাঁদতে কাঁদতে আসফি মেঘের কথা শুনে ঝাড়ি মেরে মেঘকে ফেলে দিয়ে রুম থেকে বাইরে চলে যায়। এভাবে তীব্রভাবে পড়ে যাওয়াতে মেঘের মনে হচ্ছে শরীরের একটা হাড়ও আস্ত নেই, সব ভেঙে গিয়েছে। এতবার উঠে দাঁড়াতে চাইছে, পারছে না সে। 3 বার চেষ্টা করে হাল ছেড়ে দেয়। ব্যর্থ চেষ্টা এগুলো, বুঝতে পারছে মেঘ সে ওইখানেই পড়ে থাকবে। কারোর হেল্প ছাড়া উঠে দাঁড়াতে পারবে না সে। ফ্লোরে শুয়ে আল্লাহকে ডাকছে। রাত 12টায় আসফি রুমে এসে মেঘকে মেঝেতে দেখে। আসফি মেঘের কাছে গিয়ে কোলে তুলে বিছানায় আদশোয়া করে শুয়ে দেয়। তারপর খাবার ধরে মেঘের মুখে দেয়। মেঘ মুখ ফিরিয়ে নেয়। তুই কি চাচ্ছিস আমি এখন তোর স্বামীর অধিকার প্রয়োগ করি? যদি না চাস চুপচাপ খেয়ে নে, না হলে তুই জানিস কি হবে। মেঘের এই লোককে নিয়ে মোটেও ভরসা নেই। চুপচাপ কথা না বাড়িয়ে খেয়ে নেয়। একে তো সে সকাল থেকে কিছু খায়ও নি, একটু পানিও না। মেঘকে খাইয়ে ওষুধ খাইয়ে আসফি মেঘকে ঘুমাতে বলে চলে যায়। কিন্তু মেঘের ঘুম নেই, বারবার দুইটো কথা কানে ভাসছে। অনেক আগে তোর ইচ্ছের কথা ভাবা ছাড়ান দিছি, আর অনেক কষ্ট দিছিস আমাকে। লোকটা কে? কেন বললো আমাকে কথাগুলো? কিসের শত্রুতা আমার তার সাথে? হে আল্লাহ, তুমি কোন পরীক্ষায় ফেললে? প্লিজ মুক্তি চাই আমি খোদা। 1 ঘন্টা কেটে গিয়েছে, মেঘের চোখে ঘুম নেই। হঠাৎ কারোর গানের শব্দ শুনতে পেল মেঘ। পাশের রুম থেকে আসছে গানটা। মেঘ অনেক কষ্টে বিছানা থেকে উঠে পাশের রুমের দরজার সামনে যেতে দেখে আসফি গান গাইছে। तुझे दिल ने मारे तो सासे ने धोखा दिया, तेरा हुआ इस तरह के मुझसे हुआ मैं जुदा, संग ले गया तू फिर मेरे जीने की केर बचा, तेरी खालिश तेरी पाना क्यों दिल में यूं दिल है जगह, मुझ में ही तू लगे अब सदा, आदत है तू बुरी या भला, तुझ पे भी तू लगे না জামি বেহাদ হ্যায় মেরি আশিকি। বাকিটুকু শুনে নিবেন। গানটা শেষ হতেই আপসি কাঁদছে। কথায় আছে ছেলেরা কাঁদে না খুব বেশি কষ্ট না হলে। তাহলে কিসের এত কষ্ট তার? না আর ভাবতে পারছে না মেঘ। সব কেমন গুলিয়ে যাচ্ছে। কিন্তু এক অদ্ভুত মায়া কাজ করছে। ইচ্ছে হচ্ছে ছুটে যেয়ে তাকে বুকের ভেতর জড়িয়ে বলি, কেন কষ্ট পাচ্ছেন আপনি? কিসের কষ্ট আপনার? না, কি ভাবছি আমি? মেঘ আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটে রুমে চলে এলো। বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। কিন্তু ওই রাতে ঘুম হলো না তার। আপসি মেঘ দুজনেই কেঁদে কাটিয়েছে। ফরজের নামাজ পড়ে মেঘ চলে গেল কিচেনে, কারণ আপসি বলেছে আজ তার মা আসবে। আজ যদি সময় মতো কিছু না পায়, তাহলে যদি মাকে কিছু করে দেয়। কফি বানিয়ে আপসির রুমে আসতে দেখে আপসি রেডি হচ্ছে। মেঘ কফিটা আপসির কাছে থাকা টেবিলের ওপর রেখে চলে যেতে নিলে আপসি ডাক দেয়, বেবি গার্ল এদিকে এসো। মেঘ কাছে যেতে নাও টাই বেঁধে দাও। নিজেরটাই নিজে বাঁধেন। আসফির কিছু বলা লাগেনি, শুধু চোখটা পাকিয়ে তাকাতে মেঘ চুপচাপ টাই বেঁধে দেয়। গুড, এবার গিয়ে রান্না করে যাও। মেঘ কিছু না বলে বেরিয়ে আসে কিচেনে রান্না করতে। লুডুস কি বার করবে, মা তো আর সব কিছু শেখায়নি। মেঘ আপসিকে নুডলস পরিবেশন করে দেয়। আপসি কথা না বলে চুপচাপ খেয়ে বেরিয়ে পড়ে। বাহ, এই অমানুষটা তো মানুষ মানুষ হলো কেন? কিছুই বললো না। যাক, তোরই তো ভালো ছেমরি। তুই কি চাচ্ছিস? তোকে আবার? তবা না, একদমই না। মেঘের সারাদিন বোরিং কেটেছে।
শুধু দুপুরের রান্নাটা করেছে, কিন্তু আসফি খেতে আসেনি। দুপুর গড়িয়ে রাত হলো। মেঘ সোফায় বসেছিল, এমন সময় কলিং বেল বেজে ওঠে। মেঘ যে দরজা খুলতেই দেখে আপসি তার মাকে নিয়ে এসেছে, কিন্তু তার মা যেন সেন্সলেস অবস্থায় আছে। আম্মু, কি হয়েছে? ভেতরে যেতে দাও বলছি। মেঘ সরে দাঁড়ায়। তার মাকে নিচের একটা রুমে রাখা হয়, কারণ ওপরে নেওয়াটা রিস্ক। তোমার মা মাথায় অনেক আঘাত খেয়েছে, ফলে সে কোমায় আছে, কিন্তু তার অনুভব শক্তি কাজ করছে। ডক্টর বলছে তিনি ঠিক হয়ে যেতে পারে। মেঘ আপসির কথাটা শুনে কেঁদে দিল। মায়ের কাছে গিয়ে মায়ের হাতটা ধরে কাঁদতে আসে। কি হয়ে গেল এসব আম্মু? এর মধ্যে সিস্টার বলে ওঠে, ম্যাম, আপনি পেশেন্টকে এইসব বলবেন না, এতে ওনার মাথায় বেশি চাপ পড়বে, কারণ তিনি সবটা শুনতে পান। মেঘ চুপ করে গেল, আর দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে বাইরে চলে গেল। মেঘ রুমে এসে কেঁদেই চলেছে। এমন সময় আসফির ডাক পড়ে। মেঘ নিজেকে সামলে আসফির রুমে যেতেই আসফি একটানে মেঘকে নিজের সাথে জড়িয়ে নেয়, আর আসফি মেঘকে নিজের সাথে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায়। এই, তুই কই থাকিস? আমি যত সময় বাসায় থাকবো সব সময় আমার সাথে সাথে থাকবি, একটা সেকেন্ডও এদিক ওদিক নয়। আমাকে ছাড়ুন, অস্বস্তি হচ্ছে। বেবি গার্ল, আমি তো এখনো কিছুই করলাম না। মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আসে। এই দৃষ্টিতে বারবার মরে আসফি। খুব হাসি পাচ্ছে আপসির, তাও নিজেকে সামলে বলল, খেয়ে নাও। ক্ষুধা নাই। রাগাচ্ছ আমাকে? খেতে ইচ্ছে হচ্ছে না, বুঝতে পারছেন না? মেঘের হাতটা পেছনে মুছড়ে ধরে আসফি। অনেক ভালো ব্যবহার হয়ে যাচ্ছে, সহ্য হচ্ছে না তাই না? তোর সাথে খারাপ থাকাটাই ভালো। চুপচাপ কথা না বলে খেয়ে নে। খাবো না, ইচ্ছে হচ্ছে না। কেন বুঝতে পারছেন না? কষ্ট হচ্ছে, ছাড়ুন। আসফি মেঘকে আরো জোরে চেপে ধরল। ওকে ডান, এখন থেকে বাকি দুদিনও কিছু খাবি না বলে রাখছি, পানিও না। বলেই মেঘকে ধাক্কা মারে। মেঘ সরে আসে ব্যালেন্স করে ফেলে। কেন করছেন এমন? কিসের শত্রুতা আমার আপনার সাথে? প্লিজ বলবেন, কি করেছি আমি? তুই তো অনেক ভালো নাটক করিস মেঘ। এই নাটক দেখে যে কেউ গলে যেতে বাধ্য, কিন্তু এই মাসুমি চেহারার পেছনে আসল মানুষটাকে আমি দেখেছি। বলেই আসফি চলে যায় রুম থেকে। আল্লাহ, দয়া কি করবে না? একটুও কি মায়া হচ্ছে না? আমি আর নিতে পারছি না। মেঘ কেঁদে চলেছে প্রায় 1 ঘন্টা। হঠাৎ আসফি রুমে এসে মেঘকে কোলে তুলে নেয়। মেঘ ছুটাতে থাকে। এই মেয়ে ফেলে দিব কিন্তু। মেঘ চুপ হয়ে যায়। মেঘকে শুইয়ে নিজে মেঘের পাশে শুয়ে পড়ে। মেঘের ঘাড়ে মুখ গোজে আসফি। কি হচ্ছে এগুলা? ঘুমাতে দে, 3 বছর ঘুমাই না আমি মেঘ, আজ ঘুমাতে দে। বেশি কথা বললে শাস্তি হবে, তাই চুপ থাক। মেঘ চুপ করে আসে। মানুষটার মতি গতি বুঝতে পারছি না। মাঝে মাঝে কত ভালো, আর মাঝে মাঝে কি হিংস্র। কি এই লোকটা? তার স্পর্শ আমাকে কেন তার কথা মনে করিয়ে দেয়? আচ্ছা, এটা সে নয় তো? না না, তা কেন হবে? সে যে আমাকে খুব ভালোবাসতো। কি করবি আর মেঘ, এটাই তোর ভাগ্য। মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কিছু সময় পরে ঘুমিয়ে যায় দুজনে। সকালে মেঘ ফরজের নামাজ পড়ে। কিচেনে গিয়ে কফি নিয়ে আসে আপসির জন্য। কলেজে যাবে? মাথা নিচু করে আসে মেঘ। কি হলো, কথা বলো না কেন? লেখাপড়া শিখবে না নাকি? জি। রেডি হয়ে নাও। আর হ্যাঁ, ভেবো না আমি ভালোবেসে কাজটা করছি। আমি চাই না আমার কোনো স্টাফ অশিক্ষিত থাকুক। আর শাস্তির কথা মনে রেখো, কিছু খাবে না 2 দিন। আমার দৃষ্টি তোমার উপর থাকবে। মেঘ চুপচাপ কথাগুলো শুনে বার হয়ে যায় রুম থেকে। গিয়ে রেডি হয়ে নেয় আর মায়ের সাথে দেখা করে। তারপর আসফি মেঘকে নিয়ে কলেজে ছেড়ে দেয়। দেবার আগে বলে দেয়, কোনো ছেলের সাথে যদি কথা বলেছো, কি করবো আমি নিজেও জানি না, আর আমি নিতে আসবো। মেঘ কলেজে আসতেই ওর বন্ধুরা ওকে ঘিরে ধরে। মেঘ বলে বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আসেনি। মেঘ বেশ ভালো করে ক্লাসগুলো করে বের হয়। তখনই রবিন এসে মেঘকে ডাকে। আসলে রবিন মেঘের বাবার বন্ধুর ছেলে।
কিরে মেঘ, তুমি ছিলে কই? জানো কত মিস করছি। আসলে জানি মা বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই একটা ফোন করতে পারতে। দুপুরের কড়া রোদ আর রাত থেকে না খাওয়াতে মেঘ দুর্বল, কেমন চোখের সামনে কালো দেখছে। মেঘ পড়ে যেতে নিলে রবিন ধরে ফেলে, এটা আসফি দেখে ফেলে। আসফির অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে মেঘ ছেলেটাকে কিস করছে। আসফি রেগে আগুন, এসেছিল মেঘকে নিতে। আসফি সোজা গিয়ে রবিনকে টেনে মাটিতে ফেলে দেয়। মেঘ কিছু বুঝতে পারছে না, কিছু বলতে যাবে তার আগেই আসফি ঠাস করে চর বসিয়ে দেয় মেঘের গালে। মেঘ কেঁদেই ফেললো। আমার চুপ, বাসায় চলো। বলে মেঘকে ধরে টানতে টানতে বাসায় নিয়ে আসে। এসে মেঘকে নিয়ে দরজা লাগিয়ে দেয় আসফি। তোকে বললাম কোনো ছেলের সাথে কথা না বলতে, বললি তো বললি। এইভাবে তুই ওই ছেলের সাথে কথা বললি, আমারই ভুল, তোকে কলেজে পাঠানো উচিত ছিল না। কথাটা শুনুন। মেঘ আর বলতে পারল না, তার আগেই আসফি বেদ দিয়ে মেঘকে আঘাত করতে থাকে। মেঘ বারবার বলছে, প্লিজ কথাটা শুনুন, থামুন, কষ্ট হচ্ছে। আসফির কোনো ভ্রুক্ষেপ নেই তাতে। সে মেঘকে ততটা সময় মারতে থাকে যতটা সময় না তার রাগটা কমে। এদিকে মেঘের সেন্স গেছে আরও 10 মিনিট আগে। আসফি বুঝতে পারছে মেঘের সেন্স নেই। বাথরুমে গিয়ে এক মগ পানি এনে মেঘের ওপর ছুঁড়ে মারে, ফলে মেঘ একটু নড়ে ওঠে। মেঘকে কোলে নিয়ে খাটে শুয়ে দেয় আসফি। আর আসফি বার হয়ে যায় রুম থেকে, কারণ এখন মেঘ কাঁদবে, যেটা দেখে সহ্য করার ক্ষমতা নেই তার। মেঘ ব্যথায় কুকড়াচ্ছে, আর পারছি না খোদা, যে আত্মহত্যা মহাপাপ, আমাকে সেটা করতে বাধ্য করো না, নিয়ে যাও আমাকে। রাতে আসফি রুমে এসে দেখে মেঘ এখনও ওভাবেই পড়ে আছে, কেমন নিস্তেজ অবস্থায়, যেন কোনো জীবন্ত লাশ। কি করলাম আমি? এভাবে মারতে পারলাম? এত নিষ্ঠুর আমি? অবশ্য হতে কে বাধ্য করেছে? আসফি মেঘকে আদর্শোয়া করে শুইয়ে দিয়ে মলম লাগাতে থাকে। মেঘ চেঁচিয়ে ওঠে, আম্মু ব্যথা। কথাটা যেন আসফির বুকে লাগলো। তাও আসফি মলম লাগিয়ে দিয়ে মেঘকে এক পর্যায়ে হাত পা বেঁধে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। তারপর মেঘের পাশে শুয়ে পড়ে আর ভাবতে থাকে 3 বছর আগের সেই কেমন ছিল, আর আজ সে কেমন। কেন করেছিলি মেঘ এমন? কেন করেছিলি মেঘ এমন তোর বাবার সাথে মিলে? আজ যদি তুই ওইসব না করতি, তাহলে তোর আর আমার সুখের একটা পরিবার হতো। এসব ভাবতে ভাবতে আরাবি ফোন করে আসফিকে। আরাবির ফোন পেয়ে মেঘের দিকে তাকায়। ঘুমিয়ে গিয়েছে মেঘ। তাই আসফি শোয়া অবস্থায় ফোন ধরে। ভাইয়া সরি রে, কাজে ছিলাম। ফোন দিছিলি? হুম। কেন বল? বলছি যে কাউকে অনেক মারলে কি করতে হয়। ভাইয়া কি হলে? মেরেছিস কেন ওকে? দোষ করেছে তাই। ভাইয়া আমি মেসেজে ঔষধ পাঠিয়েছিলাম, ওটা দিয়েছি। ওটা দে, ঠিক হয়ে যাবে। আচ্ছা। ভাইয়া তুই ভেবেচিন্তে কাজ করিস। আরাবি ফোনটা কেটে দেয়। আসফি মেঘকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে আসফির মনে হচ্ছে সে যেন গরম কোনো ফুটন্ত পানিকে আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। আসফি চোখ খুলতে বুঝতে পারে মেঘের জ্বর এসেছে। আসফি জলদি উঠে মেঘের জ্বর মাপে। মেপে আসফির চোখ কপালে উঠে যায়। মেঘের জ্বর 105 ডিগ্রি এর কাছাকাছি। কি করবে বুঝতে পারছে না। জলদি আরাবিকে ফোন দেয়। আরাবি চলে আসে। ভাইয়া অবস্থা ভালো ঠেকছে না, এখন 2 ঘন্টার মধ্যে জ্বর না কমলে হসপিটালে নিতে হবে। আরাবি কি করবি জানি না, ওকে সুস্থ কর, আমি নিতে পারছি না। এমন সময় আসফির ম্যানেজার কল করে। স্যার মিটিংটা? ওদের মিটিং ক্যান্সেল করতে বলো। কি বলছেন স্যার? 30-20 টাকার প্রজেক্ট? 30 কোটি যায় মোড়কে, এখানে আমার ফেটে যাচ্ছে, আর তুমি টাকা নিয়ে পড়ে আছো। ফোন রাখো। ফোনটা কেটে দেয়। ভাইয়া তুমি যাও, মেঘের কাছে আমি আছি। না, আমি যাব মানে কিছু দরকার হলে। ভাইয়া আমি আছি তো, আর তোমার কতক্ষণের বা ব্যাপার, মিটিংটা করে এসো। আরাবির অনেক জোরাজোরিতে
আসফি রাজি হয় কিন্তু মিটিংটা বাসায় ফিক্স করে। আসফির কথা মতো বাসায় মিটিং হয়। এদিকে মেঘ জ্বরের ঘরে আবল তাবল বকছে। মারবেন না, আমার কষ্ট হয় প্লিজ, আমি কিচ্ছু করি নাই। কেন কষ্ট দিচ্ছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? কি আপনি প্লিজ ওই মাকড়সার মধ্যে ছাড়বেন না। মেঘ এসব বলে যাচ্ছে। আরাবির বুঝতে বাকি রইল না আসফি কি করেছে তার সাথে। আরাবি মেঘের অসহায় কথাগুলো শুনে কেঁদেই দিল। মেঘের মাথায় হাত রেখে বলতে লাগলো, কত আদর করেছি তোকে, ভুলে গেছিস? আমার ছোট বোনের মতো ছিলি তুই, সব সময় কলিজায় আগলে রাখতাম। কেন করলি এসব? দেখ নিজের ভুলে কত ভুক্তি বক তুই। আসফি মিটিং শেষ করে রুমে আসে। আরাবি মেঘকে জলপট্টি দিচ্ছে। তুই একটু রেস্ট নে, আমি দেখছি ওকে। পারবি তো? হ্যাঁ রে পারবো, পাশের রুমে থাক তুই, সমস্যা হলে ডেকে নিব। আচ্ছা। আরাবি চলে যায়। আসফি মেঘের পাশে বসে কপালে আলতো করে ভালোবাসা দেয়। সোনা জলদি সুস্থ হয়ে যা, আর এইভাবে মারবো না। আসফি অনেকটা ভেঙে পড়েছে। সারা দিন রাত আসফি আর আরাবি দুজনে মিলে মেঘের সেবা করেছে। পরের দিন সকালে মেঘ পিটপিট করে চোখ খুলেছে, জ্বরটা কমেছে তার। আরাবি সোপায় আর আসফি মেঘের কাছে বিছানার সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে। মেঘ চোখ খুলে আরাবিকে দেখে অবাক, সে যেন স্বপ্ন দেখেছে। জোরে ডাক দিয়ে ওঠে, আরেবি আপু তুমি? মেঘের চিৎকার শুনে সবাই উঠে যায়। কি হয়েছে, কিছু লাগবে? আরেবি আপু এখানে কি করে এলো? আসফির হুঁশ এলো। পেছন ফিরে আরাবিকে ইশারা দিতেই সে বেরিয়ে যায়। কই, এখানে কেউ নেই। কে তোমার আরাবি আপু? আমি তো কাউকে দেখছি না। এখানে তো ছিল আপনি। এই দেখো, তোমার কাল থেকে অনেক জ্বর ছিল, ভুল দেখেছো। এখন রেস্ট নাও। আমি এই মেয়ে, কথা বললে শোনো না। উঠে ফ্রেশ হও, আমি খাবার নিয়ে আসতেছি। আসফি চলে যায় নিচে। আমি যে দেখলাম, এত ভুল দেখলাম কি করে? নিচে আসফি। আরাবি সাবধানে যাস। ভাইয়া কয়টা কথা ছিল? কি? কাল জ্বরের ঘরে মেঘ ভুলভাল বকছিল, জানিস ও সব বলেছে আর খুব কষ্টে আছে, বুঝতে পারা যায়। প্রতিটা কথা খুব করুণ ছিল। ভাইয়া তুই ওকে বল, সব বলে দে। দেখ হয়তো আমরা ভুল বুঝতেছি। ঠিক আছে। আমি গেলাম, ওষুধ দিয়ে দিছি, খাইয়ে দিস। আসফি খাবার নিয়ে রুমে আসতে অবাক। মেঘ গোসল করে চুল মুছতেছে। এই মেয়ে, এই কোনো আক্কেল নাই? কালকে এত জ্বর ছিল আর আজকে গোসল করে নিলে। গোসল করতে বলেছি আমি? কেমন কেমন অস্বস্তি লাগছিল। পাগল তুমি? আমাকে শান্তি দেওয়ার মতো কোনো কাজ তোমার দ্বারা হবে না। আসফি মেঘকে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। ভেবো না ভালোবেসে করছি। তুমি মরে গেলে আমি জ্বালাবো কাকে? আমার কাজ কে করে দিবে? তাই এতটা কষ্ট করেছি। আসফি গোসলে চলে যায়। মেঘ ওখানে বসে চিন্তা করছে। কিভাবে বুঝবো আসলে কি হয়েছে? চিন্তার যেন কোনো শেষ নাই। মেঘ উঠে ওর আম্মুর কাছে চলে যায়। আম্মুর সাথে দেখা হয় না তো। মেঘ তার আম্মুর হাতটা ধরে। কেমন আছো মা? মেঘের স্পর্শ পেয়ে ওর মা চোখ দিয়ে পানি বের হচ্ছে। নার্স এসে, ম্যাম, উনি আপনাকে অনুভব করতে পারে, শুনতে পারে, এমন কিছু। থাক, আপনি চিন্তা করবেন না। মেঘ কিছুক্ষণ মায়ের সাথে থেকে চলে আসে। আসফি মেঘ আসতে আসফি মেঘকে জড়িয়ে ধরে। কই ছিলা? মেঘের অবস্থা খারাপ, কারণ আপসি বলছে তো বলছেই, সাথে ঘাড়ে কিসও করছে। প্রতিটা কিসে মেঘ কেঁপে উঠছে। কিছু লাগবে তো আমি নিয়ে আসি। মেঘের ঘাট থেকে ঠোঁটে কিস করতে গেলে মেঘ আসফিকে ধাক্কা দেয়। আপনার মতো এরকম একটা মানুষরূপী অমানুষ আমার কাছে আসলে আমার অসহ্য লাগে। আসফি হাত মুট করে রাগটা আয়ত্তে আনতে চেষ্টা করছে। যেহেতু মেঘ অসুস্থ ছিল, তাই আসফি ওকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। সারাদিন বাসায় আসেনি সে। রাত 12টা।
কেমন একটু একটু চিন্তা হচ্ছে মেঘের, আসলে অনেকটাই, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না সে। দূর, যেখানে যাবে যাক না, তোর এত চিন্তা কিসের? হ্যাঁ, কিন্তু তাও চিন্তা তো হচ্ছে, কি করা যায়? বুদ্ধি। মেঘের বুদ্ধির অবসান ঘটিয়ে আসফি চলে এলো। হাতটা কাটা, রক্ত পড়ছে। মেঘ অবাক, কিন্তু আসফির কাছে যাবার সাহস নেই। আসফি আস্তে করে বিছানার একপাশে শুয়ে পড়ে। মেঘ অবাক, খালি দেখছে কখন ঘুমায়। ঘুমালে সে মলমপট্টি করে দিবে আসফির হাতে। বেশ কিছু সময় পর মেঘের মনে হচ্ছে আসফি ঘুমিয়েছে। টিপ টিপ করে আসফির হাতটা ধরে রক্ত মুছে ওষুধ দিতেই আপসির ঘুম ভেঙে যায়। এই, তুই কি করছিস এখানে? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আসফি খেয়াল করে তার হাতে ওষুধ। আমার মতো অমানুষের খেয়াল না রাখলেও চলবে। বলেই আবার শুয়ে পড়ে। মেঘের আসফির কথায় খুব কষ্ট হচ্ছে। পরশু যেভাবে মেরেছিল ওই দিনও তো এত কষ্ট পাইনি, আজ যেমনটা লাগছে। মেঘ রুম থেকে বেরিয়ে গেল। এই শোন, মেঘ পেছনে ফিরে তাকায়। আমার পাশে এসে শুয়ে পড়, না হলে ঘুম হবে না আমার। মেঘ চুপ করে শুয়ে পড়ে। আসফি ঘুমিয়ে যায়, কিন্তু মেঘের চোখে ঘুম নেই। বারবার আসফির কথাগুলো মনে পড়ছে তার, আর কষ্ট দিচ্ছে। রাত গড়িয়ে সকাল। মেঘ উঠে নামাজ পড়ে কিচেনে যায়। তখনই দরজা দিয়ে আরাবি আসে। আরাবি আসলে এসেছে অনেক দরকারি একটা কাজে। তার ধারণা ছিল না মেঘ এখন সজাগ থাকবে। হঠাৎ মেঘকে দেখে চমকে যায় আরাবি। আপু তুমি? মেঘ দৌড়ে আরাবিকে জড়িয়ে ধরে। আরাবি কি বলবে বুঝতে পারছে না। এমন সময়